আসসালামু আলাইকুম। ভিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা নাসরিন। প্রথমে সংবাদ শিরোনাম। নির্বাচন অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের। জুলাই গণঅভ্যুত্থানে চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর সহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, গণভোট ও সংসদ নির্বাচনের ফলাফল একসঙ্গে দেয়া হবে, জানালেন ইসির সিনিয়র সচিব। একটি রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, অভিযোগ বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্রের। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঘরে, বাইরে ও কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে, বললেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। গাজায় যুদ্ধবিরতিতেও থামেনি মৃত্যুর মিছিল, হাড় কাঁপানো শীত, ভারী বৃষ্টি আর চরম অপুষ্টিতে নাস্তানাবুদ উপত্যকার হাজার হাজার পরিবার। এবং বুলাওয়েতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সুপার 6-এ ইংল্যান্ডকে 137 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের দিক নির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ সেনা সদরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সভায় প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরব উজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন এবং দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। সভায় নির্বাচন ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান তাকে অভ্যর্থনা জানান। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে ৮ আসামির মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে মৃত্যুদণ্ড এবং বাকি ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালালে বহু হতাহতের ঘটনা ঘটে। ওই দিন শহীদ হন আনাস ছাড়াও শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। হাবিবুর রহমান ছাড়াও এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম। এছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল মোহাম্মদ সুজন ও মোহাম্মদ ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল ১। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এর ৩ সদস্যের বিচারিক প্যানেল আজ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল ১ এর অপর ২ সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী।
এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামি এবং সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন। সাজাপ্রাপ্ত বাকি আসামিরা গ্রেফতার রয়েছেন। প্রায় ১ ঘণ্টা ধরে রায় পড়ে শোনান ট্রাইব্যুনাল। এর মধ্যে দিয়ে ৫ আগস্টের পর জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় রায় ঘোষণা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে দ্বিতীয় এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয় রাষ্ট্রপক্ষ। রায় ঘোষণার পর সাংবাদিকদের ব্রিফিংকালে বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, বিভিন্ন মেয়াদে কম সাজাপ্রাপ্ত আসামিদের সাজা বাড়াতে সুপ্রিম কোর্টে আপিল করবে প্রসিকিউশন। যে মার্ডারের ক্ষেত্রে প্রমাণ করতে হবে কার গুলি থেকে মারা গেছে, কিন্তু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটিতে হাজার হাজার রাউন্ড বুলেট নিক্ষিপ্ত হয়েছে, শত শত হাজার হাজার মানুষ আহত হয়েছে, হাজারো মানুষ শহীদ হয়েছে, ১৪০০ শহীদ হয়েছে। সেখানে কার গুলি থেকে মারা গিয়েছে সেটা প্রমাণ করা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির ক্ষেত্রে প্রয়োজন নেই, এবং সেটা প্রমাণিত না হওয়ার কারণে কেউ সাজার থেকে রেহাই পেতে পারে না। এটা হচ্ছে আইনের বিধান, ইন্টারন্যাশনালি রেকগনাইজড প্রিন্সিপাল। সুতরাং সেই জায়গায় সেন্টেন্সিংয়ের ক্ষেত্রে যেটা হয়েছে সেইটাকে আমরা মনে করছি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে না, সে কারণেই আমরা আপিল করব। কিন্তু তাদের অপরাধ যে প্রমাণিত হয়েছে এবং এই অপরাধটা যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এই প্রসঙ্গে আদালত যে অবজারভেশন দিয়েছেন সেটা সঠিক আছে। শুধুমাত্র সেন্টেন্সিংয়ের ব্যাপারটাতে আমরা মনে করি যে এইটুকু সুপ্রিম কোর্টে অবশ্যই এটা যাওয়া উচিত এবং সেখান থেকে এটা সেটেল হওয়া উচিত যে সেন্টেন্সিং সরাসরি গুলিবর্ষণের পরেও তাদের ক্ষেত্রে এই সেন্টেন্সিং থাকা উচিত। কোনো বেআইনি কমান্ড মানতে রাষ্ট্রের কোনো কর্মকর্তা কর্মচারী বাধ্য নয়। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে আইন অনুযায়ী আচরণ করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আপনাকে বেআইনি কাজ করতে নির্দেশ দেয়, আপনি সেটা অমান্য করবেন, কারণ সেটি মানতে আপনি বাধ্য নন। এটাই হচ্ছে আইনের মেসেজ, আদালতের রায়ের মাধ্যমে এটি মেসেজ। সুতরাং কেউ চাকরি প্রমোশনের লোভে ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় আদেশ পালন করে যদি কোনো অপরাধ করেন, তিনি ছাড় পাবেন না, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। আদালতের রায়টা হচ্ছে সেই মেসেজ। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম এই মামলাটি দায়ের করা হয়। মামলা দায়ের পর ৬ মাসের তদন্ত শেষে গত বছর ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। একই বছর ২৫ মে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ওই দিনই তা আমলে নিয়ে ১৪ জুলাই আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ১১ আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দেন জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও পুলিশের সদস্য এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ ২৬ জন। দীর্ঘ ৬ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে চানখারপুল হত্যাকাণ্ডের ঠিক ১ বছর ৫ মাস ২২ দিনের মাথায় এই মামলার আজ রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রায় ঘোষণা কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। চানখারপুলে জুলাই গণঅভ্যুত্থানে ৬ জন নিহতের ঘটনায় দেওয়া রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা মা সহ শহীদ পরিবারের অন্যান্য সদস্যরা। তাদের অভিযোগ, ৩ জন কনস্টেবলের প্রকাশ্যে গুলি করার স্পষ্ট ভিডিও ফুটেজ ও সব প্রমাণ থাকা সত্ত্বেও তাদের মাত্র ৩ বছর করে সাজা স্বজনরা অসন্তোষ প্রকাশ করেন। রায়ের পর নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা। আমি আমার সন্তান হারাইছি, সব প্রমাণ সাবমিট করার পরেও বছরের রায় হয়। ভবিষ্যতে এভাবে মানুষ কি হবে, আরো কি হবে, মারবো ৩ বছর সাজা হবে, তারপর শেষ। আর যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড, যারা আছে তাদেরকে 3 বছরের সাজা। শহীদ পরিবারের সাথে বৈষম্য করা হয়েছে। আমরা মনে করি ইন্টারিম থাকা অবস্থায় যদি আমরা ইনসাফ না পাই, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমি ব্যক্তিগতভাবে অনেক হয়রানি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, আজ থেকে দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। তিনি বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের ফলাফল একসাথে দেয়া হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করে কূটনীতিকদের সাথে ইসির বৈঠকের নানা দিক তুলে ধরেন ইসির সিনিয়র সচিব। তিনি বলেন, গণভোটের কারণে ভোটের ফলাফল ঘোষণা দেরি হবে। আচরণবিধির সঙ্গে ইসির দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। সাংবাদিকদের এমন প্রশ্নে কমিশন সচিব জানান, লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচারণা চালাতে পারছে। তবে আচরণবিধি ভঙ্গ হলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করার আহ্বান জানান তিনি। 25,000 থেকে 30,000 কেন্দ্রে বডি অন ক্যামেরা পুলিশের ওখানে থাকবে। তারপরে আপনার আরেকটা হচ্ছে যে
আনসার একটা গত পূজার সময় একটা অ্যাপ ব্যবহার করেছিল, সেই অ্যাপটাও আমরা এখানে ব্যবহার করব। এই জিনিসগুলোকে আমরা তাদেরকে বলেছি। রেজাল্ট আমাদের হিসাব মতে এটা কেন্দ্রের রেজাল্ট গ্রহণ সময় মতনই হয়ে যাবে, 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা উঠতে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভোট কাস্টেড। কিন্তু আপনার যে সমস্ত রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীদের ভোটের যে কেন্দ্রগুলো, সেখানে আপনার গণনার সময় বেশি লাগবে। তার কারণ হচ্ছে যে দুটা ব্যালট পেপার, একটা প্রবাসীদের জন্য এবং একটা দেশের অভ্যন্তরে যে ব্যালট পেপারটা ব্যবহার করা হচ্ছে, এটার ভিন্নতা। সেই কারণে আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যত দ্রুত আমরা এটা করতে পারি। এবং গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে, যাতে একটা ভোট হয়ে গেল আমি জিতে গেলাম বা হেরে গেলাম এই নিয়ে আর বা ইত্যাদি এই জিনিসগুলো যেন না হয়। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী এবং তাদের নেতা কর্মী ও সমর্থকরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। আজ রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন। তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ ধরনের কিছু পোস্ট এবং ভিডিও আমাদের সবার নজরে এসেছে, যেখানে বলা হচ্ছে তাদের প্রতীককে জয়লাভ করানো মানে নিজের ঈমানকে জয়লাভ করানো, এবং জান ও মাল দিয়ে সেই প্রতীককে জয়লাভ করানো ঈমানের দায়িত্ব। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। এটি দৃশ্যমান যে ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। আপনারা জানেন, এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 77(1) ঘ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন এবং আইন অনুযায়ী অসৎ প্রভাব বিস্তার হিসেবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হয়। তাই আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীদের ঘরে, বাইরে এবং কর্মস্থলের সর্বত্র মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, নারীরা যাতে যোগ্যতা অনুযায়ী সামাজিক ও রাষ্ট্রীয় কাজে নিয়োজিত থাকতে পারেন, সেটিও নিশ্চিত করা হবে। আজ দুপুরে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। দেশের মানুষ আর বস্তা পচা প্রতিশ্রুতির রাজনীতি চায় না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, বেকার ভাতা দিয়ে বেকারত্ব বৃদ্ধি নয়, বরং কর্মমুখী শিক্ষা নিশ্চিত এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজ থেকে বেকারত্ব দূর করা হবে। চাঁদাবাজি নির্মূল এবং সিন্ডিকেট ভেঙে 1 বছরের মধ্যে দেশের লক্ষণীয় পরিবর্তন নিয়ে আসা সম্ভব মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ এবার চাঁদাবাজি সহ সকল জুলুম থেকে মুক্তি পেতে 11 দলীয় জোটকে ভোট দেবে। সমাজ এবং মায়ের জাতি তারা আর বস্তা পচা রাজনীতি দেখতে চান। মাদেরকে জিজ্ঞেস করা হয়, আপনারা কেন পাল্লায় ভোট দিবেন? বলে যে আমরা পাল্লায় ভোট দিব, আমরা নিরাপদ থাকতে চাই। এই জন্য অন্য কেউ আসলে নিরাপদ থাকবেন না। কই এখনই আমাদের হাতে আমাদের নিরাপত্তা নাই, ক্ষমতায় আসলে তো সব শেষ করে দেবে। কিন্তু এই সংগঠনের লোকেরা এবং তাদের সঙ্গী যারা আছে তারা এই কাজ করবে না, এটা আমাদের বিশ্বাস। মায়েরা, আপনাদের বিশ্বাসের মূল্য আমরা আমাদের চূড়ান্ত স্যাক্রিফাইসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মাদেরকে ইনশাআল্লাহ ঘরে, যাতায়াতে, কর্মস্থলে 3 জায়গায় আমরা পরম সম্মানের সাথে 2টি জিনিস আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা। অনেকে আমাদের বিরুদ্ধে কথা ছড়ায়, জামাত ইসলামী ক্ষমতায় গেলে সব মহিলাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে। ভাই, অত টাকা নাই, অত তালা কিনার আমাদের
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন যোদ্ধা হিসাবে। সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। আমরা নিশ্চিত করছি গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন, তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুরে চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের চালান খালাসের প্রাক্কালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ গুরুত্ব আরোপ করেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে বাংলাদেশের উদ্যোগ মাইল ফলক হয়ে থাকবে। বিস্তারিত আইমন ইমার প্রতিবেদনে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে নতুন এক মাইলফলক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় 60,000 মেট্রিক টন গমের একটি বড় চালান এখন চট্টগ্রাম বন্দরে। আজ দুপুরে চট্টগ্রাম বন্দর খাদ্য বিভাগের সাইলো জেটিতে এই চালানের আগমন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, সম্প্রতি স্বাক্ষরিত এমওইউ এর বাস্তবায়নে বাংলাদেশ এখন মার্কিন গম চাষিদের জন্য বিশ্বের 8ম বৃহত্তম বাজারে পরিণত হয়েছে। এই আমদানি কার্যক্রম দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন গম কেনা আমেরিকান কৃষকদের পাশাপাশি বাংলাদেশি পরিবারগুলোর জন্য একটি বিজয়। এটি দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত। গত 19 জানুয়ারি 57,203 টন গম নিয়ে এমভি ক্লিপার ইসাডোরা জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। আজ দুটি লাইটারিস জাহাজের মাধ্যমে 5,400 টন গম খালাসের কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে খাদ্য সচিব মোহাম্মদ ফিরোজ সরকার জানান, এই গমের প্রোটিন কন্টেন্ট প্রায় 14%, যা দেশের পুষ্টির চাহিদা মেটাতে সহায়ক। 5 বছর মেয়াদী চুক্তির আওতায় প্রতি বছর 7 লাখ টন গম আমদানি করা হবে। এর ফলে জাতীয় খাদ্য নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি তৈরি পোশাক খাতের শুল্ক হ্রাসের সুবিধায় শক্তিশালী হচ্ছে জাতীয় অর্থনীতি। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান এবং খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় 4 মাস ধরে যুদ্ধবিরতি চললেও থামেনি মৃত্যুর মিছিল। এবার শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে হাড় কাঁপানো শীত, ভারী বৃষ্টি এবং চরম অপুষ্টি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শীত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত 10টি শিশু হাইপোথার্মিয়ায় বা প্রচণ্ড ঠান্ডায় জমে মারা গেছে। গত 24 ঘন্টায় আল আকসা শহীদ হাসপাতালে 3 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে কেবল তীব্র শীত সহ্য করতে না পেরে। খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের শিশু বিভাগের প্রধান চিকিৎসক ডক্টর আহমদ আল ফারাজা জানান, শিশুদের শরীরের চর্বি কম থাকা এবং শক্তি সঞ্চয় কম হওয়ার কারণে তারা ঠান্ডায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, বিশেষ করে যেসব শিশু সময়ের আগে জন্মেছে বা যাদের ওজন কম, তাদের বাঁচানো কঠিন হয়ে পড়ছে। মানবিক সহায়তা সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় জানিয়েছে, গাজার লাখ লাখ মানুষ বর্তমানে বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে বা তাঁবু গেড়ে বসবাস করছে। গত এক সপ্তাহের প্রবল বাতাস ও বৃষ্টিতে শত শত তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে গৃহহীন মানুষগুলো সরাসরি শীতের কবলে পড়েছে। যুক্তরাষ্ট্রের তুষার বাড়ার কারণে শত শত ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল এবং গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস NWS জানিয়েছে,
তুষার এবং বৃষ্টিপাতের কারণে টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিভিন্ন স্থানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরও বেশ কয়েকদিন ওই প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে NWS। এদিকে প্রচণ্ড ঠান্ডায় লুইজিয়ানা অঙ্গরাজ্যে 2 জনের মৃত্যু হয়েছে। তাছাড়া টেক্সাসে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গতকাল পর্যন্ত প্রায় 10 লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে পাওয়ার outage.us জানিয়েছে। তাছাড়া প্রায় 10,000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফিলিপাইনে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে 332 জন যাত্রী এবং 27 জন ক্রু সহ একটি ফেরি ডুবে গেছে। আজ ভোরে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 15 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ আছেন কমপক্ষে 43 জন। জীবিত অবস্থায় এ পর্যন্ত 138 জনকে উদ্ধার করেছেন কোস্টগার্ড বাহিনীর ডুবুরিরা। বাসিলানের মেয়র আর্সিনা লাজা কাথিং নানো এবং ফিলিপাইন কোস্টগার্ড বাহিনীর বাসিলান শাখার বরাতে জানা গেছে এসব তথ্য। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। কোস্টগার্ড ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন আপাতত তারা ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে মনোযোগ দিচ্ছেন। মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাজুয়াতোর সালামানকায় ফুটবল স্টেডিয়ামে এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন 11 জন এবং আহত হয়েছেন আরও 12 জন। সালামানকার মেয়র এক বিবৃতিতে জানিয়েছেন স্থানীয় সময় রোববার ওই স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলছিল। ম্যাচের শেষ পর্যন্ত গ্যালারিতে ঢোকেন এক বন্দুকধারী এবং দর্শকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকেন। এতে ঘটনাস্থলে 10 জন নিহত হন এবং একজন হাসপাতালে মারা যান। আহত 12 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিবৃতিতে মেয়র বলেন, সালামানকা শহরে সম্প্রতি অপরাধের ঢেউ শুরু হয়েছে এবং শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউমের সাহায্য চান তিনি। বিবৃতিতে মেয়র বলেন, ওই অপরাধী গ্যাংগুলো সরকারি কর্তৃপক্ষকে নিজেদের আয়ত্তে আনতে চাইছে। এটা দুর্ভাগ্যজনক, তবে তারা কখনো সফল হবে না। গুয়ানাজুয়াতো প্রদেশের প্রধান আইন কর্মকর্তার দপ্তর থেকে জানানো হয় এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওই স্টেডিয়াম ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো বিশ্বের সবচেয়ে অপরাধপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। সেই মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশের নাম গুয়ানাজুয়াতো। প্রদেশটিতে সবচেয়ে বেশি খুনোখুনি হয়। সান্তা রোসা ডি লিমা এবং জেলিস্কো নিউ জেনারেশন কার্টেল গুয়ানাজুয়াতোর শক্তিশালী দুটি সন্ত্রাসী গ্যাং। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বেশ কয়েক মাস ধরে 2 গ্যাংয়ের মধ্যে সংঘাত চলছে। আবারও দেশের খবর। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আদালত ভবনের অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হয়েছে। দুপুরে কাজের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, শতবর্ষী এ আদালত ভবন শুধু একটি বিচারালয় নয়, এটি এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। উপদেষ্টা বলেন, আদালত ভবনের উন্নয়ন কাজ শেষ হলে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে। সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মানিকের সঞ্চালনায় অতিরিক্ত দেওয়ানি জজ আদালতের বিচারক আরাফাতুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইদ আহসান খালিদ, আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। চট্টগ্রামে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্মদিবস পালন উপলক্ষে আঞ্জুমানে মুহিব্বিনে আহলে বায়েত ফাউন্ডেশনের উদ্যোগে দ্বীনে ইসলাম ও ইমাম হোসেন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরুন্নাহার হলে শওকত আলী রুম্মানের সঞ্চালনায় আলোচনা সভায় অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, মাসুর আলম আল কাদেরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা ইসলামের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর আত্মত্যাগ ও ন্যায় প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় তুলে ধরেন। প্রখ্যাত আধ্যাত্মিক সাধক গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারীর 3 দিনব্যাপী বার্ষিক ওরস গত রাতে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফে শেষ হয়েছে।
এতে দেশের বিভিন্ন অঞ্চলের বিপুল সংখ্যক ভক্ত ও আশিখানের সমাগম হয়। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ছিল কোরআনখানি, ফাতেহা পাঠ, জিকির আসকার, সেমা মাহফিল, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত। মাঝভান্ডার গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাঝভান্ডারি মোনাজাত পরিচালনা করেন। শেয়ার বাজারের খবর। একদিন মন্দার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব ফিরে এসেছে। আর শেয়ার লেনদেন কম হলেও মূল্য সূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,290.34, যা গতকালের চেয়ে শতকরা 0.30 বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 12,922.45, যা গতকালের চেয়ে শতকরা 0.66 বেশি। আজ 166টি কোম্পানির 8,65,761টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 4,74,18,000 টাকারও বেশি। এর মধ্যে 61টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 74টির কমেছে এবং 31টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122.37 টাকা, সিঙ্গাপুর ডলার 96.25 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 84.42 টাকা, কানাডিয়ান ডলার 89.32 টাকা, হংকং ডলার 15.51 টাকা, ইউরো 144.76 টাকা, ব্রিটিশ পাউন্ড 167.02 টাকা, সৌদি রিয়াল 32.24 টাকা, কাতার রিয়াল 33.17 টাকা, ইউএই দিরহাম 32.92 টাকা, কুয়েতি দিনার 396.07 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 30.44 টাকা, থাই বাত 3.89 টাকা, ভারতীয় রুপি 1.31 টাকা, চীনা ইউয়ান 17.61 টাকা। এবার খেলার খবর। ক্রিকেট। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সুপার সিক্সে বাঁচা মরার ম্যাচে ইংল্যান্ডকে 137 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। বুলাউইতে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 136 রানে অল আউট হয়েছে আজিজুল হক তামিমের দল। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটায় একেবারেই ভালো হয়নি যুব টাইগারদের। প্রথম ওভারে 3 বলে 6 রান করে আউট হন ওপেনার জাওয়াত আরবার। শুরুর চাপ সামলে নেন ওপেনার রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে দুই ব্যাটারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এক পর্যায়ে 38 ওভার 1 বলে 136 রানে গুটিয়ে যায় যুব টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ 31 রান করেন ওপেনার রিফাত বেগ। 25 রান আসে উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ আবদুল্লার ব্যাট থেকে, আর আজিজুল হাকিম তামিম করেন 20 রান। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ 3টি উইকেট নেন সেবাস্টিন মর্গান, 2টি করে উইকেট পান রালফি অ্যালবার্ট ও ম্যানি লুমসডেন। এ ছিল এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা 33 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 38 মিনিটে।
এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 12:55, ভাটা সকাল 6:37। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 1:13, ভাটা শুরু হবে সন্ধ্যা 7:54।